আই হোপ আপনাদের সবার একটু ফরেন ফিল হচ্ছে, কারণ আমাদের মামুন ভাই কিন্তু ইম্পোর্টেড লিডার, আমরা সবাই মোটামুটি জানি। আলহামদুলিল্লাহ, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ধৈর্য ধরেছেন। একটু আগে আমাদের একটু ইস্যু হয়েছিল কারেন্টে, বাট আমি পার্সোনালি আমি নিজে যেটা এক্সপিরিয়েন্স করে এসেছি, আগের সামারগুলোতেও কিন্তু এরকম সিচুয়েশন হয়েছিল, এবং সারপ্রাইজিংলি আমাদের যত লিসেনার্স ছিল, স্পিকার্স ছিল, তারা কিন্তু প্রোগ্রাম কন্টিনিউ করে গেছে। এই কঠোর গরমের মধ্যে কিন্তু প্রোগ্রাম কন্টিনিউ করে গেছে। এখান থেকে বোঝা যায় আমরা কতটুকু ডেডিকেটেড। সবার জন্য সবাই একটু জোরে হাততালি। আমরা ইনশাআল্লাহ ভালো কিছু করে দেখাবো। আপনার এই কষ্টটা, আপনার এই ব্যাপারগুলো আপনারা সবাই অবশ্যই নোট করে রাখবেন, মাইন্ডে রাখবেন, কারণ একসময় এই চেতনাগুলোই কিন্তু আমাদেরকে প্রেসার করবে সামনে আরো এগিয়ে যাওয়ার জন্য। যেমন আমাদের সাগর স্যার কয়েকটা বিষয় নিয়ে কথা বলেছে, কনসিস্টেন্সি, মানে আপনি আজকে কষ্ট করতেছেন, কালকে এটা ভুলে গেলেন, এভাবে হলে কিন্তু চলবে না। এই কষ্টটাকে ধরে রেখে, এই কষ্টটা থেকে বুঝে আমাদের কিন্তু সামনে এগিয়ে যেতে হবে। আমি বেশি সময় নিব না, কারণ এখানে আমাদের বাংলাদেশের ফার্স্ট এভার ক্রাউন অ্যাম্বাসেডর স্যার বসে আছেন, উনি এখন সেশন নেবেন। আমি ওনাকে রিকোয়েস্ট করছি স্টেজে আসার জন্য, এবং সবাই ডাবল করতালির মাধ্যমে ওনাকে ওয়েলকাম করুন। এখানে তো মনে হয় নতুন কেউ নাই, সবাই পুরাতন আমরা, তাই না? নতুন আছে, ইয়েস। এখানে তো এদিকে সবাই পুরাতন, নতুন আছে।
বাংলা পুরাতনের মিশ্রণে সমস্যা, হ্যাঁ? হাজার বারে নতুন নতুন লাগতেছে তুমি এখানে আসো এখানে আসো রাস্তা বন্ধ করে রাখো সাইডে বসো আচ্ছা আমরা কি কেউ রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে নিয়ে এমন কেউ আছি কাইন্ডলি একটু ফিল আপ করে গুড মর্নিং Good morning. গুড মর্নিং ডিএক্সএল Good morning, DXL. আচ্ছা আজকে আমরা ডিএক্সএল এর প্রথম কথা যে আজকে আগের সেশনটা খুবই গুরুত্বপূর্ণ সেশন ছিল স্পেশালি যারা আমরা পুরাতন আছে তাদের জন্য খুবই ভালো একটা সেশন আমার কাছে মনে হয়েছে আলহামদুলিল্লাহ এক্সিলেন্ট একটা সেশন কারণ আমরা তো এই ডায়াসে প্রায় মোর দ্যান 12 ইয়ার্স কথা বলি 12 বছরের বেশি এক যুগের বেশি কথা বলছি না এই ডায়াসটা অনেক পুরাতন প্রায় 2 যুগের বেশি পুরাতন ডায়াস এটা 2 যুগের বেশি পুরাতন ডায়াস না 2 যুগ 24 বছরের পুরাতন ডায়াস এটা আর আমি এই ডায়াসে প্রায় এক যুগ কথা বলছি 13 বছর কথা বলছি ক্লাস তো সুতরাং একই কথা বারবার বলছি হচ্ছে একই কথা বারবার বললে কি হয় ওটা নিজের ভিতরে সেট আপ হয়ে যায় আপনাদেরকে শেখানোর জন্য না আমি নিজে কালচারটাকে অভ্যস্ত হওয়ার জন্য আমি বারবার এই কথাগুলো বলছি একই কথা বারবার বলি আজকের এই স্লাইডটা চেষ্টা করেছি একটা লিপসিওদিনকে তো জানি Yes. উনি কিন্তু আমাদের খুবই কাছের মানুষ একটা লিপ যেটা বলতেছিলেন যে আমি তো মানে বাংলাদেশিদের খুব কাছের লোক ছিলাম কারণ উনি জীবনের সবচাইতে দামি অংশটা কোথায় ইয়াং এজ এটা দামি অংশটা এই সময়টা কাটাইছেন আমাদের পাশে একদম পাশে বাংলা ভাষাভাষীদের কাছে ছিলেন খড়গপুর মানে কলকাতার পাশে একদম পাশে যেখানকার ভাষা বাংলা বাট উনি বাংলা শিখতে পারেন নাই অপশনের কারণে সুযোগ ছিল না এর জন্য বাট বাঙালিদের আতিথেয়তা বাঙালিদের তাদের যে মনোভাব এগুলো উনি খুব ভালো করে বুঝেছেন এবং যার জন্য আমাদের সাথে কিন্তু ওনার আন্ডারস্ট্যান্ডিংটা অনেকটা খুব মানে হার্ট টু হার্ট রিলেশনশিপ ওনার সিম্প্যাথি হচ্ছে হার্ট টু হার্ট মানে হৃদয় দিয়ে উনি আমাদেরকে ফিল করেন আমরা কোনো কথা বললে উনি খুব মনোযোগ দিয়ে শুনেন এবং সেটাকে উনি হৃদয় দিয়ে অনুভব করেন এটা একটা লিমের কথা বলছেন উনি এখানে ওনার পড়াশোনা করার জন্য এখানে আসছিলেন উনি পরবর্তীতে উনি হোলিস্টিক মেডিসিনে পড়াশোনা করেছেন এই যে আমরা যেটা নিয়ে কাজ করি this is a wild mushroom this is not the natural mushroom wild mushroom okay yes wild mushroom এই মাশরুমের ইতিহাস আমরা সবাই জানি যারা নতুন আছে তাদের জন্য আর পুরাতনদের জন্য একটু ডিফারেন্ট হচ্ছে আমি নতুনদের জন্য আবার রিভিউ করি পুরাতনদের জানি ব্যাপারটা এই মাশরুমের ইতিহাস বলছে যতদিন পর্যন্ত ইতিহাস পাওয়া যায় প্রায় 5000 এর মতো লিখিত ইতিহাস আছে 5000 ইয়ার্স স্পেশালি জাপানের যে সম্রাট বলি রাশিয়ার জার বলি মিশরের ফারাও বলি আর হচ্ছে কোথায়
এইদিকে ইন্ডিয়ানের সম্রাট বলতো, জাপানেও সম্রাট আর হচ্ছে ইন্ডিয়াতেও সম্রাট, দিল্লির সম্রাট। আমরা তো দিল্লির সালতানাতের এরিয়া এগুলা বাংলা। ওকে, এই সময় যারা ছিলেন তাদের পৌরাণিক বিশ্বাস বলেন, তাদের চিন্তা বলেন, এরকম ছিল যে এই ধরনের জিনিসটা খেলে তারা অমরত্ব লাভ করবে অথবা বেশি দিন বাঁচবে, এবং তাদের একটা ডিমান্ড ছিল। এবং তারা কি করতেন, এই জিনিসটা পাওয়ার জন্য মরিয়া হয়ে যেতেন, কারণ এগুলো পৃথিবীর সব জায়গায় পাওয়া যেত না, পাওয়া যেত অনলি রেইন ফরেস্টে, পাওয়া যেত রেইন ফরেস্টে। এবং এই রেইন ফরেস্টটাকে প্রিজার্ভ করা হতো যাতে এখান থেকে কেউ এটাকে নিয়ে যেতে না পারে, এবং তারা এগুলো প্রিজার্ভ করতে তারা খেত। এরকম এই যে 1000 বছর ধরে এই কালচারটা, এই কৃষ্টি কালচার চলেছে। একটা পর্যায়ে এই যে 20 শতাব্দীর গোড়ার দিকে এই মাশরুম নিয়ে স্টাডি পড়াশোনা শুরু হয়েছে, কি আর কেন। যখন বিজ্ঞানের শুরুটা কি ছিল, কি আর কেন, এটা কি আর এটা কেন রাজারা খাবে আমরা খাবো না, এইটা নিয়ে যখন তাদের মধ্যে চিন্তা আসছে তখন এটা নিয়ে স্টাডি শুরু হয়েছে। আর এই স্টাডিটা করতে যেই তারা দেখছেন যে এইটার মধ্যে মোর দেন 400 মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, 400 মাইক্রোনিউট্রিয়েন্ট আছে। কতগুলা? 400 উপরে মাইক্রোনিউট্রিয়েন্ট আছে। মাইক্রোনিউট্রিয়েন্ট মানে কি? মাইক্রো মানে ক্ষুদ্র, নিউট্রিয়েন্ট মানে পুষ্টি উপাদান। পুষ্টি উপাদান, যার অভাবে অথবা আবৃত্তির কারণে, যার অভাবে আমরা অসুস্থ হয়ে যাই। আমার কথা বুঝাইতে পারছি? এই ধরনের যার অভাব হলে আমরা অসুস্থ হয়ে যাই, এবং এইটা যখন তারা জানছে তখন এটা কিভাবে সাধারণ মানুষ খাইতে পারে, শুধু রাজা খাবে না আমরাও খাবো, এই তখন থেকে এটা কালচারের চিন্তা ভাবনা আসছে। যেটা কালচার, চাষ করলে তো আমরা এটা সবাই খেতে পারি। ওকে, ডাক্তার লিমশিওজিন, যদি উনি এই মেডিকেল প্রফেশনের লোক ছিলেন না, বাট উনাকেও এইটা কোনো না কোনো ভাবে এটাকে ক্লাস করেছে, এবং উনি এটা নিয়ে কাজ শুরু করেছেন হোলিস্টিক মেডিসিন নিয়ে। এটা হলো হোলিস্টিক অ্যাপ্রোচ। হোলিস্টিক অ্যাপ্রোচ বলতে এইটা কোন শরীরের একটা টার্গেট সেলকে নিয়ে কাজ করে না, পুরো বডিকে নিয়ে কাজ করে। এটা কিভাবে কাজ করে আমি আসবো। তো উনি তখন থেকেই কাজ, বিশেষ করে জাপানিজরা সবচেয়ে বেশি কাজ শুরু করেছে, জাপানিজরা এবং চাইনিজরা, এরা খুব কাজ করেছে রিসার্চ, এবং পরে এইটা সাধারণ মানুষের খাওয়ার উপযোগী হয়েছে। এবং ডাক্তার লিমশিওজিন এখানে আরেকটা ধাপ এগিয়ে গেছে। উনি ওনার আফটার পোস্ট গ্রাজুয়েশন উনি প্রায় 10 ইয়ার্স এটার উপরে কাজ করেছেন। 10 বছর কাজ করে কি করেছেন আপনারা জানেন যে এই যে গ্যানোডার্মা অর্থাৎ যে মাশরুম, এই মাশরুমের টোটাল ভ্যারাইটি এখন পর্যন্ত আবিষ্কৃত ভ্যারাইটির সংখ্যা হচ্ছে 38,000। 38,000 প্রজাতির মাশরুম পৃথিবীতে আছে, এখন পর্যন্ত মানুষ আবিষ্কার করতে পেরেছে। হয়তো এরও বেশি আছে, পরবর্তীতে হয়তো আরো পাবো, বাট এখন পর্যন্ত আবিষ্কৃত মাশরুমের সংখ্যা কত? 38,000। এর মধ্যে 36,000 মাশরুম মানুষ খায় না অথবা খাওয়ার যোগ্য না, 2,000 খাওয়ার যোগ্য। এই 2,000 এর মধ্যে মাত্র 200 মাশরুম আছে যেগুলো মানুষের সুস্থতা এবং অসুস্থ থেকে সুস্থতা আনতে দরকার। বাদ বাকি 200 মাশরুম, 1800 মাশরুম এটা হচ্ছে সবজি মাশরুম, যেটা হাইলি নিউট্রিশাস, খেলে ভালো লাগবে, কিন্তু রোগ আরোগ্যের ক্ষেত্রে ওই 200 মাশরুম। এই 200 মাশরুমের মধ্যে আবার মাত্র 6টা মাশরুম পাওয়া যায় যেটার কালার টকটকে লাল মাশরুম। এর সংখ্যা হচ্ছে 6টা। তাহলে টোটাল 38,000 এর মধ্যে আমরা 6টা লাল মাশরুম পেলাম। এই 6টা মাশরুম দেখতে আবার বিভিন্ন ডিজাইনের, কোনটা দেখতে লিভারের মতো, কোনটা দেখতে কিডনির মতো, কোনটা দেখতে লাংসের মতো, কোনটা দেখতে স্কিনের মতো। এইরকম হওয়ার কারণে এদের ভিতরের যে ইনগ্রেডিয়েন্টটাও ডিফারেন্ট।
বিভিন্ন টাইপের ইনগ্রেডিয়েন্ট আছে। ডাক্তার লিপসিয়াসের মাথায় এই জিনিসটা উনি কাজ করেছেন যে 6টাকে যদি একটা বানাইতে পারতাম তাহলে খুব মজা হতো, তাই তো? হ্যাঁ, করা যায় তো? আপনি দেখেন এই যে আমরা বাংলাদেশে আমরা আজ কয়েক বছর ধরে আমরা সিজনের শেষের দিকে একটা আম খাই, বাই 5 বাই 6 পাই না? এই আমগুলোর মাহাত্ম্য কি? দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশের বিভিন্ন জাতের আম নিয়ে আসছে। সেই আমগুলোর কিছু কোয়ালিটি আছে, যে কোনোটার ওই যে বীজটা ছোট পাতলা, মাংসটা বেশি, আবার ওগুলোর ফাইবারলেস, আঁশ নাই, আবার মিষ্টতার দিক দিয়ে বেশি, আবার গাছে পোকামাকড় লাগে না, গোটাগুলো বেশ মোটা এবং ঝরে পড়ে না। এরকম বিভিন্ন গুণের আমগুলোকে নিয়ে এসে একটা জাতের রূপান্তরিত করে আমরা বাজারে নিয়ে আসছি না? সুবিধা হচ্ছে যে কৃষকের লাভ হচ্ছে, সিজনের শেষে যারা অধিক দামে, যে দাম আম এখন নরমাল আম দেখবেন যে 70 থেকে 100 টাকার মধ্যে বিক্রি হবে, ঠিক বাড়ি কিনতে হবে যা 300 টাকা কেজি কিনতে হবে। কারণ বাড়ির পিছনে পরিশ্রম বেশি হয়েছে না, আমাদের পরিশ্রম বেশি হয়েছে। 2 নম্বর হচ্ছে ওটা টেস্টিও হয়েছে। এমনি কিনে নাই বলে খারাপ হইতো তখন চাল কেউ কিনতো না, কারণ 80 নামও থাকে ওই সময় বাজারে, কিন্তু কেউ কিনে না। ওইটা 80 নাম না কিনে বাড়ি ভোর কিনে বেশি 300 টাকা কেজি করে। ডাক্তার ইনসুলিন করছে এই 6টা 10 বছরের ওনার সফলতা হচ্ছে এই 6টা মাশরুমকে উনি একটা মাশরুমে নিয়ে আসছেন, যেটা হচ্ছে ডিএক্সএন গ্যানোডার মাশরুম। এটা কিন্তু নট ওয়াইল্ড মাশরুম, ল্যাবরেটরি কালচার মাশরুম। ল্যাবরেটরিতে কালচার করে এর গুণগত মান যাতে সবগুলোর গুণ এক জায়গা থাকে, এরকম একটা মাশরুমের নাম হচ্ছে ডাক্তার লিপসিয়াসের ডিএক্সএন গ্যানোডার মাশরুম। আমরা ক্লিয়ার হতে পারছি? Yes. এখন এইটা মানে এই যে আমি যে বললাম এইটার কারণটা কি, কেন এই গ্যানোডার মাশরুম আমরা খাবো অথবা খাই? যেহেতু বিজ্ঞানীরা আগেই গবেষণা করা হয়েছে যে এর মধ্যে প্রায় 400-র অধিক মাইক্রোনিউট্রিয়েন্ট আছে। সবচাইতে বেশি পরিমাণ আছে হচ্ছে পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড মানে কি? পলিস্যাকারাইড দ্যাট মিন্স এ ডিটারজেন্ট। ডিটারজেন্ট বুঝেন? পরিষ্কার করা। সার্ফ এক্সেলের নাম শুনছেন না? পাওয়ারফুল ডিটারজেন্ট। নরমাল গুঁড়া সাবান দিলে ভালো পরিষ্কার হয় না, কিন্তু সার্ফ এক্সেল দিলে বেশি পরিষ্কার হয়ে যায়। এটা হচ্ছে পরিষ্কার। এখন প্রথম কথা হচ্ছে আমরা এর আগের যে স্লাইডগুলো আমি দেখাতাম যে মানুষ কি করে অসুস্থ হয়, সহজ কোশ্চেন, যে মানুষ অসুস্থ হয় বিষের কারণে। বিষ বুঝতে পেরেছেন তো? টক্সিন। বলছে বিষ কেন? বিষ কি কেউ খায়? ইচ্ছে করে খায়? ইচ্ছে করে খাই? নো। কিনে খাই আমরা বিষ? নো। খাই তো, প্রতিদিনই খাই। আজকে খাই না বিষ? খাবারের মাধ্যমে খাই। আজ থেকে যদি 50 আছে, এখানে বয়স্ক লোকের সংখ্যা খুব কম, তাদের 50 বছর আগেকার ইতিহাস জানা আছে যে যখন মানুষ কোনো এরকম কিডনির সমস্যা নিয়ে কাউকে হাসপাতালে ভর্তি হতে দেখে নাই অথবা ডায়ালাইসিসের কোনো অপশন প্রয়োজন পড়ে নাই, বাচ্চাদের কিডনি নষ্ট হতে হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম হইতো, গায়ে পায়ে পানি চলে আসতো, ওটাও টক্সিনের হইতো। টক্সিনটা কি ছিল? তাদের যে স্কিন ডিজিজ সাপ্রেসড করার জন্য যে ওষুধগুলো দেওয়া হতো সেটা কিডনিকে নষ্ট করে ফেলতো। তার মানে ওটা একটা বিষ ছিল। ওই বিষ দিয়ে বাচ্চারা নেফ্রোটিক সিনড্রোমে আক্রান্ত হতো। আজ থেকে 50 বছর আগেকার কথা বলছি। বাট এখন ওই ওষুধ লাগে না, তার চাইতে কিছু ওষুধ আমাদের এখন যে রিসেন্ট যে পেইন কিলার গুলো এগুলো কিডনিকে ড্যামেজ করছে, আর কিছু বিষ আছে যারা পেইন কিলার খাচ্ছে না তারাও কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে। কারণ যে ওষুধগুলো আমরা প্রতিদিন এই যে পোকা মারার জন্য দিচ্ছি না, ইনসেক্টিসাইড আর পেস্টিসাইড, গতকালকে যে সবজিটা আমি আজকে কিনলাম গতকালকেও হয়তো ওখানে স্প্রে করেছে, বলেনি? আজকে ওরা বাজারে নিয়ে আসছে টাটকা বিষ। আমি বেশি টাকা দিয়ে কিনবো না, নরমাল যদি একটু পোকা টোকা থাকে ওইটার দাম যদি 30 টাকা হয় ওইটার দাম হবে 60 টাকা। এটা একদম টাটকা ফ্রেশ, মানে ওটার মধ্যে টাটকা বীজ দেওয়া আছে, তাই তো? তাইলে আমি ওই টাটকা বীজটা বেশি টাকা দিয়ে কিনে নিয়ে আসছি না? আর এই বীজটা সাধারণ মানুষের একটা ধারণা যে আগুনের তাপে বীজগুলো নষ্ট হয়ে যায়, সাধারণ মানুষের ধারণা। কিন্তু এই বীজগুলোতে থাকে হেভি মেটাল। হেভি মেটাল মানে ভারী ধাতু।
ভারী ধাতু যেমন ক্রোমিয়াম, সীসা, এরকম ভারী ধাতুগুলো সারাদিন আগুনে জ্বালালে লোহা লোহাই থাকবে, সীসা সীসাই থাকবে, ক্রোমিয়াম ক্রোমিয়ামই থাকবে। আগুনের তাপে কোনো চেঞ্জ হয় না, কোনো আয়নিক চেঞ্জ হয় না, কিছু হয় না, ও ওই রকমই থেকে যাবে। তাহলে রান্না করে কোনো লাভ কোনো লাভ হবে না, ও আমার শরীরে ঢুকে যাবে। আর নরমালি যে আমরা পানি দিয়ে ধুই, ওই ধোয়াতে ও যায় না। তাহলে পানি দিয়ে ধুয়ে আমার খুব একটা লাভ হলো না, আবার রান্না করেও লাভ হলো না, আমি খেয়ে নিলাম। এখন খাওয়ার সাথে পোকামাকড় গুলো তো ইনস্ট্যান্ট মরে যায়, অথবা ভয়ে বসে না। যেখানে ওদের সেন্স কাজ করে, ওদের স্মেল কাজ করে, যেখানে ওষুধ আছে এখানে বসলে তো মরে যাব। কিন্তু আমরা মানুষ এতটা বোকা, নিজেকে সবচাইতে দামি প্রাণী বলে মনে করি, কিন্তু আসলে আমরা ওই বিষগুলো খেয়ে নিই, তাই তো? Yes. আমরা বিষগুলোকে আমরা খেয়ে খেয়ে নিই। নিচ্ছি, আমরা কিন্তু সরে যাই না। দেখছেন না যে বাইরের ফুচকা খাইলাম, লিভারটা ড্যামেজ হয়ে গেল, হলো না? Yes. আমরা কিন্তু জানি না যে এটা না, কেউ বলতে পারে না যে জানি না, সবাই জানে যে ফুচকাটা খারাপ, সবাই জানে না? তারপরেও কি ফুচকা বিক্রি বন্ধ হয়েছে? বন্ধ হবে ভবিষ্যতে? আশা করা যাচ্ছে না, তাই তো? কারণ আমরা জানি কিন্তু এগুলো মানছি না, ঠিক তো? মানছি না। এখন দেখেন পলিস্যাকারাইডের কাজ হচ্ছে যে আমি যে বিষগুলো খেলাম, এই বিষগুলো জমার ধরনগুলো বলি। এর তো প্রথমে আমাদের স্টোমাকে চলে যায়, স্টোমাকে যে কি মূল সার্কুলেশন, পোর্টাল সার্কুলেশনে চলে যায়, চলে যেয়ে বিষগুলো বিভিন্ন অর্গানে রিটেনশন জমা হয়। ফার্স্ট অর্গান থাইরয়েড গ্ল্যান্ডে আসে, লাংসে আসে, লিভারে আসে, স্প্লিনে আসে, কিডনিতে যায়, ইভেন ইন বোনসের মধ্যে যায়। এখন এইগুলো গেলে কি হয়? গত শুক্রবারে খুব ভালো একটা সেশন আমার কাছে মনে হচ্ছে যে ক্যান্সারের কথা বলেছি। সাধারণ মানুষের একটা ধারণা আছে যে ক্যান্সারের জীবাণু আছে, আপনাদেরও ধারণা তাই মনে হয় না? না। ক্যান্সারের জীবাণু আছে, ক্যান্সারের কোনো জীবাণু নাই। এটা খুবই খুশির কথা যে করোনার যেমন জীবাণু ছিল, টাইফয়েডের যেমন জীবাণু আছে, আমের যেমন জীবাণু আছে, ক্যান্সারের কোনো জীবাণু নেই। আমার কথা বুঝতে পেরেছেন? Yes. আজকে থেকে খুশি হন যে ক্যান্সারের কোনো জীবাণু নাই, সুতরাং ক্যান্সার নিয়ে ভয়ের কিছু নাই। ওর তো জীবাণুই নাই, ওর ভয়ের কিছু নাই, তাই তো? এবং ক্যান্সার কন্টাজিয়াস ডিজিজ না, সংক্রামক রোগ না যে একজন গেছে মুখ ঢেকে রাখতে হবে ক্যান্সারের পেশেন্টের কাছে। ক্যান্সারটা কি তাইলে আজকে একদম ক্লিয়ার হয়ে যান। কারণ আমাদের জ্ঞান রান্নার কাজ, আমরা বলি ক্যান্সারের পেশেন্টগুলোকে খেলে আরাম বোধ করে। কি আরাম বোধ করে, কিভাবে আরাম বোধ করে? ক্যান্সার হচ্ছে সহজ একটা প্রক্রিয়া। সহজ প্রক্রিয়া হচ্ছে কি, আমার এইখানে যে সেলগুলো আছে দেখেন, এই সেল অথবা মুখের ভিতরের সেল আর বাইরের সেল, মুক্ত প্রতিটা সেলটা আলাদা। এই সেলটা যদি কোনো কারণে, এখানে তো বর্ডার, এই বর্ডার ক্রস করে এই পারে চলে আসে, এখানকার যে নেচার, এখানে তো সেই নেচার না, তাহলে এখানে ফাটা শুরু করবে, চুলকানো শুরু করবে, রক্ত বেরোবে। এই সেলটাকে, এইখানকার সেল এইখানে আসা মানে এটাকে বলা হয় ক্যান্সার সেল।